জি। আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফাউন্ডেশন কোর্স এমসিকিউ প্লাস রিটেন বেসের ২য় ক্লাস অর্থাৎ ২য় ফ্রি ক্লাস। আজকে আমাদের দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর উপর ক্লাস অনুষ্ঠিত হবে। দেওয়ানী কার্যবিধি। একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায়। যদি অন্য কোনো কিছু থাকে, অন্য কোনো টেনশন থাকে, সব টেনশন ঝেড়ে ফেলে দেন। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু বলবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ ওকে, স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমাদের সকলেরই স্বপ্ন, আমরা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছি, যে একদিন আমরা আইনজীবী হব, অ্যাডভোকেট হব। সেই স্বপ্ন পূরণের জন্য আপনাদেরকে ৩ ধাপের পরীক্ষায় বসতে হবে। বার কাউন্সিলের পরীক্ষা যেটা আমরা বলি। প্রথমেই হলো এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে হচ্ছে ভাইভা। তাহলে ধরেন পরবর্তী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলো। একদম ট্রু সেন্সে ঠান্ডা মাথায় অন্য কিছু যদি থাকে জেরে ফেলে দেন। কারণ আমরা সিপিসি পড়তেছি। আজকের ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার যে স্বপ্ন পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষে বুঝবেন যে আসলে কি পড়তেছি আমরা। তাহলে পরবর্তী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি সবাই সেই এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়েছি। কৃতকার্য হওয়ার পর কিছুদিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই লিখিত পরীক্ষায়ও আলহামদুলিল্লাহ আমরা সবাই কৃতকার্য হয়েছি, পাশ করেছি। লিখিত পরীক্ষার পর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হলো। সেই ভাইবা পরীক্ষায়ও আমরা সবাই পাস করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অর্থাৎ আমরা অ্যাডভোকেট হয়েছি, আইনজীবী হয়েছি। যেমনটা আমারও স্বপ্ন ছিল, যেদিন আমি পড়াশোনা করি সর্বপ্রথম বার কাউন্সিলের জন্য। স্বপ্ন দেখতাম আমিও একদিন একজন আইনজীবী হব একদিন। সেই স্বপ্নটা কিন্তু একদিনে পূরণ হয়নি। ৩ ধাপের পরীক্ষায় পাস করে তারপরে স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদেরও সেই স্বপ্ন মনের মধ্যে। সেই স্বপ্ন আপনাদের সবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এখন অ্যাডভোকেট। জাস্ট চোখ দুটা বন্ধ করে ফিল করতে পারেন। আমরা কিন্তু সিপিসি পড়তেছি। কিভাবে পড়তেছি সেটা ফিল করলেই বুঝতে পারবেন। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা অ্যাডভোকেট হয়েছি। অ্যাডভোকেট হওয়ার পর, আইনজীবী হওয়ার পর সাধারণত আমরা সিনিয়রের আন্ডারে কিছুদিন প্র্যাকটিস করি। অনেকের সিনিয়ররা দেখবেন যে অনেক বড় চেম্বার, অনেক, অনেক জুনিয়র। খুব আলিশান একটা অবস্থা। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, টাকা-পয়সা সবই আছে। তা আমরা যেদিন ১ম এ সনদ নিয়ে যাই, আমাদের কিন্তু খুব বেশি ইনকাম থাকে না। ১ম অবস্থায় তো আর আপনার মামলা নেই। মামলা পাওয়ার জন্য তো সময় লাগবে। তো আপনি কোর্টে যান, সিনিয়রের কাজ করেন, সিনিয়রের চেম্বারে, পাশাপাশি আপনিও স্বপ্ন দেখেন। আপনিও স্বপ্ন দেখেন যে আপনারও একটা চেম্বার হবে। এখানে যারা আছেন সবাই স্বপ্ন দেখেন। যারা উকিল সাহেবের চেম্বারে গিয়েছেন, আমাদের মতো অ্যাডভোকেটদের চেম্বারে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে আপনারও একটা গোছানো পরিপাটি চেম্বার হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই অল্প সময়ে ২ টা চেম্বার হয়েছে। গাড়ি হয়েছে, সবই হয়েছে। সেই স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে। আপনারা সবাই অ্যাডভোকেট, আপনাদের একটা চেম্বার আছে। সেই চেম্বারে আপনি বসে আছেন। আজকে হলো ৯-৮-২০২৫। আপনার চেম্বারে আপনার জুনিয়র আছেন। আপনার চেম্বারে আপনার মুহুরী আছেন বা অ্যাসিস্ট্যান্ট আছেন। এখন মাগরিবের নামাজ হয়েছে, আজান দিয়েছে, মাগরিবের নামাজ পড়েছে। আপনি
মাগরিবের নামাজ পড়ে আগামীকালকের যেই শুনানি, আগামীকালকের যে মামলাগুলো আছে, সেই মামলার ফাইলগুলো আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট যে সহকারী আছে, সহকারীকে বললেন যে রেক থেকে আগামীকালকের যেই শুনানি, শুনানির ফাইলগুলো বের করুন। আপনি একজন কমপ্লিট সিভিল প্র্যাকটিশনার। আপনি একজন কমপ্লিট সিভিল প্র্যাকটিশনার। আপনি সিভিল প্র্যাকটিস করেন। আপনি হচ্ছে জায়গা সম্পত্তির যে মামলা আছে, সেই মামলা পরিচালনা করেন। এখন ফাইলগুলো নিয়ে যখন বসলেন, বসার পর আপনি আপনার যে সহকারী, আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে, "চিনি ছাড়া আদা বাড়ি দিয়ে একটা রং চা নিয়ে আসেন আর ফাইলগুলো আমাকে বের করে দেন।" আপনার সহকারী, আপনার অ্যাসিস্ট্যান্ট জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন আপনাকে আগামীকালকে যে মামলাগুলো আছে, সেই মামলার ফাইলগুলো আপনাকে বের করে দিল। আপনি একে, একে সেগুলো দেখতেছেন এবং আগামীকালকে রবিবার, আগামীকালকের যেই শুনানি হবে অর্থাৎ ১০/৮/২০২৫ এ যেই শুনানি হবে, সেই শুনানির জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী দিনের জন্য। এমন সময় আপনি আপনার চেম্বারে বসে, আপনি একজন অ্যাডভোকেট, আপনার চেম্বারে হন্তদন্ত হয়ে একজন লোক এসে হাজির। কে হাজির? রহিম নামক একজন ব্যক্তি। জাস্ট ফর এক্সাম্পল রহিম সাহেব নামে যদি কেউ থেকে থাকেন, অত্যন্ত দুঃখিত। রহিম নামক একজন ব্যক্তি এসে হাজির। আইসা বলতেছে আপনাকে যে, "স্যার, স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার সব শেষ, সব নিয়ে গেল।" আপনি দেখলেন রহিম সাহেবের অবস্থা বেশি ভালো না। সে ঘেমে-টেমে একাকার। আপনি রহিম সাহেবকে বললেন যে, "আপনি তো ঘেমে গেছেন, আগে তো বসেন।" আপনার সহকারীকে বললেন যে, "এসিটা কি করেন? কমিয়ে দেন। ঠান্ডা কম হচ্ছে, ঠান্ডা কমিয়ে দেন আরো। ফ্যানটা ছেড়ে দেন। রহিম সাহেব আগে ঠান্ডা হোক, তারপরে শুনি।" তারপরে আপনি আপনার সহকারীকে অর্ডার দিলেন যে, "রহিম সাহেব তো অবস্থা খারাপ, এক কাজ করেন, এই উনার জন্য একটা ঠান্ডা নিয়ে আসেন।" আপনার সহকারী রহিম সাহেবকে ঠান্ডা সার্ভ করলো। রহিম সাহেব ঠান্ডা খেলেন। কিছুক্ষণ পর সে একটা স্থিত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আসলেন। আসার পর আপনি রহিম সাহেবকে জিজ্ঞাসা করতেছেন, আপনি একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট, একজন সিভিল লয়ার। আপনি জিজ্ঞাসা করতেছেন, "জি রহিম সাহেব, বলেন এখন কি হয়েছে?" রহিম সে আবার আগের কথা বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান, আমার সব শেষ।" তখন দিলেন আপনি ধমক। এই বেটা! আমি তো ক্লায়েন্টদেরকে অনেক সময় ধমক দিই। যেটা হয়েছে সেটা বলো। তখন রহিম বলল যে, "স্যার, আমার একমাত্র সম্বল ছিল আমার ভিটে বাড়ি ১০% জমি। এখানে আমি আমার ছেলেমেয়ে নিয়ে বসবাস করি। কিন্তু আজকে সকালে স্যার আমাকে করিম নামক এক ব্যক্তি এবং তার সাথে আরো সাঙ্গপাঙ্গ নিয়ে লোকজন নিয়ে আমাকে সেই সম্পত্তি থেকে বেদখল করেছে।" পরে আপনি তাকে রহিম সাহেবকে বললেন, "কি বলেন তাই নাকি?" উনি বলল, "হ স্যার আমাকে বাঁচান।" পরে আপনি রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে, "আপনি যে এই ১০% জমির মালিক, কি প্রমাণ আছে আপনার কাছে? কি, কি ডকুমেন্ট আছে আপনার কাছে?" তখন রহিম সাহেব তার কাছে পুরানো একটা ফাইল আছে। সেই ব্যাগ আছে, একটা ব্যাগ পুরোনো ফাইলের। সেখান থেকে কিছু কাগজপত্র বের করে আপনাকে দিলেন। কাগজপত্রগুলো আপনি পড়লেন সুন্দর করে। রহিম সাহেব আপনাকে বলে দিচ্ছে যে এটা, এটা এরকম, এরকম। আপনি কাগজপত্রগুলো পড়ে দেখলেন যে না ঠিকই তো এই ১০% জমির মালিক তো রহিম সাহেবই বটে। কিন্তু করিম সাহেব কি করেছে? শুধুমাত্র একটা জায়গায় একটু রেকর্ডে ভুল হয়েছে এই কারণে সেই সুবিধা নিয়ে সে কি করেছে? সম্পত্তি থেকে বেদখল করেছে। কাকে বেদখল করেছে? এই রহিম সাহেবকে বেদখল করেছে।
এখন সর্বপ্রথম আপনি তো অ্যাডভোকেট। আপনি একজন অ্যাডভোকেট হিসাবে, একজন আইনজীবী হিসাবে রহিম সাহেবের জন্য কি করতে পারেন আপনি? আপনি হলো রহিম সাহেবের পক্ষে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারেন? মোকদ্দমা দায়ের করতে পারেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় কিসের মামলা করতে পারবেন রহিম সাহেবের পক্ষে? সত্ত্বসহ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। আর ৯ ধারায় কিসের মামলা করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবেন শুধুমাত্র দখল পুনরুদ্ধারের। এখন আপনি রহিম সাহেবকে আইনগতভাবে পরামর্শ দিলেন, "দেখেন রহিম সাহেব, আপনি তো সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। এই সম্পত্তিতে আপনি দীর্ঘদিন ভোগ দখলে ছিলেন। ফলে এইরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? ৯ ধারায় আপনি ৬ মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন এবং ৮ ধারায় হচ্ছে ১২ বছরের মধ্যে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন।" এরকম পরিস্থিতিতে রহিম সাহেব আপনাকে বলল যে, "স্যার, আমি তো ৮ ধারাও বুঝি না, আমি তো ৯ ধারাও বুঝি না। একটা কাজ করেন স্যার, আমার জন্য যেটা ভালো হয়, আমি তো বুঝি না, সেটাই করে দেন।" এখন আপনি চিন্তা করলেন, আপনি তো সিভিল লয়ার, খুবই ভালো লয়ার। ৯ ধারায় মামলা করলে পরবর্তীতে ৮ ধারার যে ঝামেলাটা, সেটা থেকেই যায়। অর্থাৎ ৮ ধারায় আবার পরবর্তীতে মামলা কিন্তু হতে পারে। এই কারণে আপনি সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে রহিম সাহেবের পক্ষে, রহিম সাহেব যেহেতু আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী রহিম সাহেবের পক্ষে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করলেন। কার বিরুদ্ধে করলেন? কে বেদখল করেছে? করিম বেদখল করেছে। করিম সহ আরো যারা আছে তাদেরকে বিবাদী করে আপনি বাদী পক্ষে একটা মোকদ্দমা দায়ের করলেন। আজকের ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন, সবাই তো লয়ার, সবাই আইনজীবী। তাহলে এখন এই যে রহিম সাহেবের পক্ষে আপনি মোকদ্দমা দায়ের করলেন, কোন পক্ষে দায়ের করলেন? বাদী পক্ষে দায়ের করলেন। তাহলে এখানে যারা যুক্ত হয়েছেন আজকের ক্লাসে সবাই আপনারা হচ্ছেন বাদী পক্ষের লয়ার অর্থাৎ রহিম সাহেবের আইনজীবী। আর বিবাদী পক্ষে কে আছে? বিবাদী পক্ষে আছে হচ্ছে করিম সাহেব। তাহলে ধরেন হচ্ছে আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হলো বিবাদী করিম সাহেবের আইনজীবী। তাহলে এই যে মামলাটা, এই মামলাটা বিজ্ঞ আদালতে চলবে। এই মামলাটা বিজ্ঞ আদালতে ক্লায়েন্ট আপনার চেম্বারে আসবে, আসা থেকে শুরু করে মামলা লিখবেন, মামলা লিখে থেকে শুরু করে মামলা দায়ের করবেন, সমন জারি হবে একবারে সর্বশেষ। অর্থাৎ আপনারা ধরেন কেউই আইনের ছাত্র না, জাস্ট হিস্ট্রিতে পড়েন আপনারা। তারপরেও একটা মামলা আদালতে দায়ের করার পর সেই মামলাটা সর্বশেষ কি হয়? চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়। ধরেন আপনারা সবাই ক্লায়েন্ট। তাহলে এই যে মামলাটা, এই মামলাটা বিজ্ঞ আদালতে যেইভাবে চলবে, যেইভাবে আপনারা এখন বাদী পক্ষের লইয়ার, এই মামলাটা আপনারা যেভাবে প্রমাণ করবেন একেবারে দায়ের থেকে শুরু করে রায় ডিক্রি পর্যন্ত এবং সর্বশেষ আপিল পর্যন্ত রিভিশন পর্যন্ত যেভাবে চলবে ঠিক সেইভাবেই আমরা হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব। একেবারে একটা মামলা দায়ের থেকে শুরু করে স্টেজ বাই স্টেজ আমরা হচ্ছে সিপিসি পড়ে ইনশাআল্লাহ শেষ করব যাতে আমাদের কখনো একবারের জন্য মনে না হয় যে আমরা সিপিসি পড়তেছি। এবং আপনাদেরকে যে গল্পটা বললাম, এই গল্পটা আপনারা মাথায় রাখবেন। আমরা প্রিভিয়াস ব্যাচে দেওয়ানি কার্যবিধির উপর সর্বমোট ১২টা ক্লাস নিয়েছি। ১২টা ক্লাস হয়েছে আমাদের সিপিসি থেকে। আপনাদেরও এই গল্পটা মনে রাখবেন রহিম সাহেব এবং করিম সাহেবের। আপনারা সবাই বাদীপক্ষের লইয়ার। এই গল্পটা যদি মনে রাখতে পারেন, এই মামলাটা যদি আপনাদের মাথায় থাকে যে আপনারা সবাই বাদীপক্ষের লইয়ার, এই মামলাটা আপনি কিভাবে আদালতে চালাবেন স্টেজ বাই স্টেজ, এটা মাথায় থাকলে আপনাদের এই সিপিসি পানির মতো সহজ যাবে। এবং সর্বোপরি এই মামলাটা যেভাবে আদালতে চলবে, ঠিক সেভাবেই আমরা হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব। তাহলে সর্বপ্রথম আমরা এই দেওয়ানি কার্যবিধি থেকে কি পড়ব? এই দেওয়ানি কার্যবিধির স্কেলেটন পড়ব। আচ্ছা, গতকালকের কথাটা আজকেও আবার রিপিট করে দেই। মামলা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়, তাহলে বিচার হবে কোন আইনে?
বিচার হবে হচ্ছে এই দেওয়ানি কার্যবিধিতে। মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনে হলে বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। ওকে, আমরা এই সিপিসি পড়া শুরু করতেছি। সিপিসি আমরা হচ্ছে আ সিপিসির যে স্কেলেটন বা সিপিসির যে কঙ্কাল, সেই কঙ্কাল দিয়ে আমরা হচ্ছে সিপিসি পড়া শুরু করতেছি। আপনাদেরকে যে পিডিএফ দিয়েছি এটা ২০২৫ সালের প্রশ্নপত্র সহ আছে এবং সর্বশেষ যে সংশোধন হয়েছে দেওয়ানি কার্যবিধি ২০২৫ সালে সেই সংশোধনী সহ আপনাদেরকে এই সিপিসির পিডিএফটা দেওয়া হয়েছে আপনাদের পাবলিক গ্রুপে। ওকে, আমরা শুরু করতেছি দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে অর্থাৎ দেওয়ানি আ কার্যবিধির কঙ্কাল ধরতে পারেন এটা। তাহলে দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। কি, কি? প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ। তাহলে প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ। তাহলে প্রি ট্রায়াল স্টেজ মানে কি? প্রি ট্রায়াল স্টেজ হলো বিচার পূর্ব পর্যায়ে। আর ট্রায়াল স্টেজ কি? ট্রায়াল স্টেজ হলো বিচার পর্যায়ে। আর পোস্ট ট্রায়াল স্টেজ কি? পোস্ট ট্রায়াল স্টেজ হলো বিচার পরবর্তী পর্যায়ে। তাহলে সর্বপ্রথম প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে একজন আইনজীবী হিসাবে আপনারা সবাই লয়ার আজকের ক্লাসের স্বপ্ন পূরণ হয়েছে। আপনি সিভিল প্র্যাকটিস করেন। একটু আগে দেখলাম ক্লাসে ঢোকার আগে আপনারা অনেকেই চিনেন একে দাস। উনি ফেসবুকে পোস্ট করেছেন। উনি সিভিল প্র্যাকটিস করেন, সিভিল প্র্যাকটিশনার। উনার বাবাও একজন সিভিল লয়ার ছিলেন। যে আমার জীবনের সবচেয়ে বড় সিভিল মামলা আমি কি করেছি? পরিচালনা করতেছি বা মামলা করতেছি। এরকম একটা পোস্ট করেছেন। তাহলে প্রি ট্রায়াল স্টেজে আপনার চেম্বারে যখন ক্লায়েন্ট মক্কেল রহিম সাহেব আসলো, রহিম সাহেবের পক্ষে আপনি প্রি ট্রায়াল স্টেজে বিচার পূর্ব পর্যায়ে আপনার চেম্বারে সর্বপ্রথম আপনি কি করেছেন? সর্বপ্রথম হলো আরজি গঠন করেছেন। রহিম সাহেবকে বলেছেন, "এই যে আপনি দাবি করতেছেন যে ১০% জমি আপনার। তো আপনি কি মূলে এই ১০% জমির মালিক কাগজপত্র দেন?" তখন রহিম সাহেব উনার কাছে জীর্ণ-শীর্ণ পুরানো একটা ফাইল আছে, সেই ফাইলটা বের করে দিল। সেই ফাইলটাতে আপনি দেখলেন এসএ, সিএস, দলিল, নকশা সবকিছু দেখে আপনি সিদ্ধান্তে উপনীত হলেন, না ঠিকই তো আছে এটা। রহিম সাহেবেরই সম্পত্তি বটে। কিন্তু একটা পর্সার রেকর্ড ভুল হয়েছে। সেই রেকর্ড ভুলের কারণে উনি আপনার কি হয়েছেন? জমি থেকে বেদখল হয়েছেন। এখন সর্বপ্রথম কাজ কি ছিল আপনার? আপনি একজন সিভিল লয়ার হিসাবে। আপনার সর্বপ্রথম কাজ ছিল আরজি গঠন। তার মানে আপনি আইনজীবী হিসাবে রহিম সাহেব যখন আসছে আপনার চেম্বারে আপনি রহিম সাহেবের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছেন। সমস্ত কাগজপত্র নিয়ে আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আপনি বলেছেন সে খাতায় লিখতে। মানে হচ্ছে সে ড্রাফট করেছে। অর্থাৎ সর্বপ্রথম কাজ হলো আদেশ ৭ অনুযায়ী দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 অনুযায়ী কি করেছেন? আরজি গঠন করেছেন। এখন আরজি যখন লিখা হলো, কাগজপত্র সবকিছু দেখে, আরজি লিখার পর পরবর্তীতে কি করতে হবে? মামলা দায়ের করতে হবে। তাহলে আপনি বাদী পক্ষের লয়ার হিসেবে একজন দেওয়ানি সিভিল লয়ার হিসেবে সর্বপ্রথম আপনি কি করেছেন? চেম্বারে বসে আরজি গঠন করেছেন। আরজি গঠন করে আপনি হচ্ছে রহিম সাহেবের পক্ষে আপনার মক্কেল বাদী পক্ষে আপনি মামলা দায়ের করেছেন। তাহলে আরজি গঠন কোথায় আছে? আরজি গঠন আছে হচ্ছে আদেশ ৭ এ। আর মামলা দায়ের কোথায় আছে? মামলা দায়ের আছে হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ এ। ধারা ২৬ এ বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ ৪ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে প্রি ট্রায়াল স্টেজ একেবারে ইজিলি নিবেন। প্রি ট্রায়াল স্টেজে আপনি একজন সিভিল লয়ার হিসাবে আপনি সর্বপ্রথম কি করেছেন? আপনার মোয়াক্কেল রহিম সাহেবের পক্ষে মামলা লিখছেন। আমরা ওইভাবেই বলি আরজি গঠন না বলে আদেশ ৭ অনুযায়ী মামলা লিখছেন। মামলা লিখে তারপরে হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী ওই মামলাটা দেওয়ানি আদালতে নিয়ে দায়ের করেছেন। তাহলে বিচার পূর্ব পর্যায়ে সর্বপ্রথম আপনারা মামলা দায়ের করেছেন। তাহলে মামলা কার বিরুদ্ধে দায়ের করেছেন? আপনারা তো বাদী পক্ষের লইয়ার। মামলা দায়ের করেছেন হচ্ছে বিবাদীর বিরুদ্ধে। তাহলে আমাদের গল্পে বিবাদী কে? আমাদের গল্পে বিবাদী হলো করিম সাহেব। তাহলে এই যে করিম সাহেবের বিরুদ্ধে আপনারা মামলা করলেন বাদী পক্ষের লয়ার হিসেবে বাদী হয়ে। এর করিম সাহেবকে জানাতে হবে না? বিবাদীকে জানাতে হবে না? বিবাদীকে তো জানাতে হবে। তাহলে বিবাদীকে জানানোর জন্য, করিম সাহেবকে জানানোর জন্য
তার বিরুদ্ধে কি করতে হবে? তার বিরুদ্ধে সমন জারি করতে হবে। তাহলে প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে এই জিনিসটা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা হলো দেওয়ানি কার্যবিধির কঙ্কাল। এই জিনিসটা যারা বুঝবেন আপনাদের জন্য সিপিসি একেবারেই সহজ সাবজেক্ট মনে হবে। আমরা গল্প আকারেই বলতেছি যে রহিম সাহেব আপনার চেম্বারে আসছে, হ্যাঁ? সে আইসা একটা প্রবলেমের কথা বলছে। আপনি তার পক্ষে সর্বপ্রথম মামলা ড্রাফট করেছেন। মামলা ড্রাফট করে নিয়ে মামলা দায়ের করেছেন। কার বিরুদ্ধে করেছেন? করিম সাহেব সহ আরো ২০ জন বা ৩০ জনকে বিবাদী করে আপনি হচ্ছে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে এই যে করিম সাহেব, এই যে বিবাদী, তাদেরকে জানাতে হবে না? তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে। তাহলে জানানোর জন্য তাদের বিরুদ্ধে কি করতে হবে? সমন জারি করতে হবে। তাহলে মামলা দায়ের এবং হচ্ছে আর্জি গঠনের পর পরবর্তী প্রি ট্রায়াল স্টেজে পরবর্তী পর্যায় কি? পরবর্তী পর্যায়ে হলো ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী কি হবে? ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী বিবাদীর বরাবর সমন জারি হবে। বিবাদীকে জানাতে হবে না করিম সাহেবের বিরুদ্ধে যে মামলা হলো আদালতে, এটা তো করিম সাহেবকে জানাতে হবে। জানানোর জন্য করিম সাহেবের বরাবর কি করতে হবে? করিম সাহেবের বরাবর সমন জারি করতে হবে। এখন আপনারা বিবাদীর বরাবর অর্থাৎ করিম সাহেবের বরাবর কি করেছেন? করিম সাহেবের বরাবর সমন জারি করেছেন, যেটাকে আমরা নোটিশ বলতে পারি। জানাইছেন। জানানো হয়েছে করিম সাহেবকে। তাহলে করিম সাহেব যখন জানতে পারল, তাহলে করিম সাহেব এই পরবর্তীতে কি করতে পারবেন? করিম সাহেব এরপর কাজ হলো পরবর্তীতে উনি কি করবেন? উনি হলো লিখিত জবাব দাখিল করবেন। এখন করিম সাহেব তার কাগজপত্র নিয়ে আমি অ্যাডভোকেট আব্দুল আল মামুনের চেম্বারে আসলেন। আমি উনার কাগজপত্র সবকিছু পর্যালোচনা করে উনার পক্ষে বিবাদীর পক্ষে আমি কি করেছি? লিখিত জবাব দাখিল করেছি। তাহলে প্রি ট্রায়াল স্টেজে সমনের পরবর্তী পর্যায় হলো কি? জবাব দাখিল। তাহলে জবাব দাখিল সম্পর্কিত বিধান কোথায় আছে? আদেশ ৮ এ আছে। জবাব দাখিল কে করবে? জবাব দাখিল করবে হচ্ছে বিবাদী। বিবাদী কে আমাদের গল্পে বিবাদী হলো করিম সাহেব। তাহলে লিখিত জবাব সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? ক্লাসটা কেউ মিস করবেন না। যারা কষ্ট করে যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। অনেকে হয়তোবা ফোন দিয়ে যুক্ত হয়েছেন, আপনাদের মোবাইলে ফোন আসতে পারে। খুব বেশি প্রয়োজনীয় না হলে ফোনটা কেটে দিবেন। পরে আবার ক্লাস শেষ হওয়ার পর ব্যাক করবেন। আজকের ক্লাস খুব বেশি লং করব না। জাস্ট আপনাদেরকে সিপিসির যে স্কেলেটনটা আছে, সিপিসির যে কঙ্কাল আছে সেই কঙ্কালটা ধরিয়ে দিব। এই যে আমরা হিউম্যান বিং, এত বড় মানুষ, আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? আমরা কঙ্কালের উপর দাঁড়িয়ে আছি। আমাদের স্কেলেটনের উপর দাঁড়িয়ে আছি। ঠিক তেমনি এত বড় দেওয়ানি কার্যবিধি, এই দেওয়ানি কার্যবিধিরও কিন্তু একটা কঙ্কাল আছে। সেই কঙ্কালটাই কিন্তু আমরা পড়তেছি। এটা যিনি ভালো করে ধরতে পারবেন ওনার কাছে সিপিসি একেবারেই সহজ সাবজেক্ট মনে হবে। একবারের জন্য কঠিন মনে হবে না। তাহলে আমাদের এই যে মামলাটা, আমরা কোথায় ছিলাম? সর্বপ্রথম আপনারা বাদী পক্ষে আর্জি গঠন করে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হয়ে যাওয়ার পর যাদেরকে এই মামলায় বিবাদী করেছেন তাদের বিরুদ্ধে কি করেছেন? সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর পরবর্তীতে কি হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে বিবাদী আমার কাছে এসেছেন। আমি বিবাদী করিম সাহেবের পক্ষে কি করেছি? আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করেছি। তাহলে ৮ আদেশের ১ বিধিতে বলা আছে। ৮ আদেশের ১ বিধিতে কি বলা আছে? বিবাদী অর্থাৎ করিম সাহেব আপনাদের এই গল্পের ৩০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যেই সকল দাবি নিয়ে মামলা করেছেন সেটার জবাব দিতে হবে। কত কার্যদিবসের মধ্যে? ৩০ কার্যদিবসের মধ্যে। এখন বিবাদী করিম সাহেব যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত আরো ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ সর্বমোট কি করতে হবে? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এখন এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে বিবাদী করিম সাহেব কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর হবে ৩০ কার্যদিবস। এখন বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আদালত আরো কত কার্যদিবস বৃদ্ধি করতে পারেন? আরো ৩০ কার্যদিবস বৃদ্ধি করতে পারেন। এখন বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের অর্থাৎ সর্বমোট কত কার্যদিবসের মধ্যে বিবাদীকে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে যদি সর্বমোট শব্দটা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ৬০ কার্যদিবস। আবার একটু রিপিট করে দিচ্ছি। পানির মতো সহজ হয়ে যাবে। আপনাদের যে মামলাটা প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে আপনারা কি করেছেন? আপনারা একজন সিভিল লয়ার হিসেবে আপনার চেম্বারে যখন মক্কেল রহিম আসছে, তার পক্ষে আর্জি গঠন করে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হয়ে যাওয়ার পর এই মামলায় যাদেরকে বিবাদী করেছেন তাদেরকে জানিয়েছেন, জানানোর জন্য তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদী কি করেছে? বিবাদী হচ্ছে আমার মাধ্যমে ৮ আদেশের ১ বিধি অনুযায়ী লিখিত জবাব দাখিল করেছে। কত কার্য দিবসের মধ্যে? সর্বমোট
60 কার্যদিবসের মধ্যে। এখন আপনাদের আর্জি, আপনারা তো বাদী পক্ষে এবং আমার যে লিখিত জবাব বিবাদী পক্ষে, তাহলে বাদীর আর্জি লিখিত বিবাদীর লিখিত জবাব দাখিলের পর আদালত মামলায় কি করবেন? মামলায় কি বিচার্য বিষয় গঠন করবেন? না। আদালত মামলায় বিচার্য বিষয় গঠন করবেন না। তাহলে বিচার্য বিষয় গঠন না করে কিসের জন্য পাঠাবেন মামলাটি? মামলাটি হচ্ছে এডিআর-এর জন্য পাঠাবেন। এডিআর মানে হলো কি? বিকল্প বিরোধ নিষ্পত্তি। অর্থাৎ কিসের জন্য পাঠাবেন? অর্থাৎ মধ্যস্থতার জন্য পাঠাবেন। কিসের জন্য পাঠাবেন? মধ্যস্থতা বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এখন আপনারা সবাই বাদী পক্ষের লইয়ার, আমি হলাম বিবাদী পক্ষের লইয়ার। তাহলে আপনারা হচ্ছে আরজির মাধ্যমে মামলা করেছেন, আমি হচ্ছে কি করেছি? হ্যাঁ, আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করেছি। এখন আপনাদের আরজি আমার লিখিত জবাব দাখিলের পর আদালত বলবে, এই যে বাদী পক্ষের লইয়ার আপনারা, এই যে বিবাদী পক্ষের লইয়ার রহিম সাহেব, আপনারা একটা কাজ করেন। এটা কি করেন? আপনারা এটা দুই পক্ষ বসেন, দুই পক্ষ বসে তৃতীয় একজন ব্যক্তিকে নিয়োগ দেন। তৃতীয় একজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে আপনারা হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে মামলা শেষ করে ফেলেন। এই দেওয়ানি মামলা চালানো লেন্দি প্রসেস, অনেক সময় লেগে যায়। আপনারা এটা কি করে ফেলেন? অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন করেন, অর্থাৎ মধ্যস্থতা করেন, অর্থাৎ এডিআর করেন। এখন 89 এর ক অনুযায়ী যদি আমাদের দুই পক্ষের মধ্যে, আপনাদের বাদী পক্ষ আমরা হলাম, আমি হলাম বিবাদী পক্ষ, আমাদের মধ্যে যদি সমঝোতা হয়ে যায়, আমাদের মধ্যে যদি মধ্যস্থতা হয়ে যায়, তাহলে মধ্যস্থতা হয়ে গেলে সেই অনুযায়ী আদালত কি করবেন? সেই অনুযায়ী আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর যদি মধ্যস্থতা না হয়, সেই ক্ষেত্রে আদালত কি করবেন? সেই ক্ষেত্রে আদালত হচ্ছে ইস্যু গঠন করবেন, অর্থাৎ বিচার্য বিষয় গঠন করবেন। দেখেন কত মজার পড়া, প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে কি হয়? ইস্যু গঠন করবেন বা বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে আমাদের এই মামলায় বিচার্য বিষয় কি? রহিম তার আরজিতে দাবি করেছে যে ১০% জমি কার? রহিম সাহেবের। আপনারা আপনাদের আরজিতে দাবি করেছেন যে নালিশা সম্পত্তি হলো রহিম সাহেবের। আবার বিবাদী করিম সাহেব তার লিখিত জবাবে দাখিল করেছে, বলেছে যে এই ১০% নালিশা জমি হলো কার? আমার মক্কেল করিম সাহেবের, অর্থাৎ করিম সাহেব সে দাবি করতেছে। তাহলে রহিম দাবি করতেছে ১০% জমি তার, করিমও দাবি করতেছে ১০% জমি তার। তাহলে এখানে বিচার্য বিষয় কি হবে? বিচার্য বিষয় হলো জমি তুমি কার? অর্থাৎ এই ১০% জমি তুমি কার? তার মানে বিচার্য বিষয় হলো আপনার মামলার বিবাদের বিষয় বা মামলার সিদ্ধান্তের বিষয়, যেটাকে আমরা ইস্যু গঠন বলি বা বিচার্য বিষয় গঠন বলি। তাহলে যদি মধ্যস্থতা না হয়, দুই পক্ষের মধ্যে যদি সমঝোতা না হয় এই মামলায়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? আদালত হচ্ছে ইস্যু গঠন করবেন বা বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে বিচার্য বিষয় গঠন সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? বলা আছে হচ্ছে আদেশ ১৪ বিধি ১ থেকে ৬ পর্যন্ত বলা আছে। মামলার প্রথম শুনানির তারিখ বা জবাব দাখিলের মধ্যে যেটি পরে ঘটে তার ১৫ দিনের মধ্যে কি করতে হবে? ১৫ দিনের মধ্যে ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন করতে হবে। এখন আপনাদের এই মামলায় ইস্যু গঠন হয়ে গেল। ইস্যু গঠন হয়ে যাওয়ার পর প্রি ট্রায়াল স্টেজে বা বিচার পূর্ব পর্যায়ে আরো কিছু আছে, কার্যক্রম আছে, যেটাকে আমরা একসাথে বলি ৩০ ধারার তদবির বলি আরকি। প্র্যাকটিক্যালি বলি ৩০ ধারার তদবির বা আপনার হচ্ছে খাতায় লিখবেন ৩০ ধারার পদক্ষেপ। তাহলে ৩০ ধারার তদবির বা ৩০ ধারার পদক্ষেপে এই মামলায় কি হবে? উদ্ঘাটন পরিদর্শন। উদ্ঘাটন পরিদর্শন কোথায় আছে? আদেশ ১১ তে আছে। আর স্বীকারোক্তি বা আপনার হচ্ছে এডমিশন আদেশ ১২ তে আছে। দলিল আটক, দলিল ফেরত বাজেয়াপ্ত আদেশ ১৩ তে আছে। কমিশন নিয়োগ, হুম? আদেশ কোথায় আছে? আদেশ ২৬ এবং ধারা ৭৫ এ আছে। এখন এই ৩০ ধারার তদবির এই পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর আদালত আপনাদের এই মামলায় কি করবেন? রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা আছে, এই মামলায় চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবেন। অর্থাৎ বিচার্য বিষয় গঠনের ১২০ দিনের মধ্যে কি হবে? বিচার্য বিষয় গঠনের ১২০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন কি হবে? চূড়ান্ত শুনানির দিন ধার্য হবে। এটা আপনাদের এইবার এমসিকিউ পরীক্ষায় আসছে। যে ইস্যু গঠনের কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে? উত্তর হবে ১২০ দিন। আরেকটা প্রশ্ন আছে যে বিচার্য বিষয় গঠনের কতদিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানি, মানে হচ্ছে মামলার শুনানি শেষ করতে হবে। তাহলে চূড়ান্ত শুনানির তারিখ থেকে কতদিনের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে? সেটা আছে হচ্ছে আপনার ১৮-১৯ বিধিতে, যে চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১২০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? মামলার শুনানি শেষ করতে হবে। যদিও এগুলো হচ্ছে
তো বলা আছে ১২০ দিন, ১২০ কার্যদিবস। এটা জাস্ট আইনেই বলা আছে। কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সময় লেগে যায় দেওয়ানি মামলার ক্ষেত্রে। তাহলে আমরা কোথায় আছি আমাদের এই মামলায়? আমরা আছি হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। তাহলে রহিম সাহেবের মামলা এবং করিম সাহেবের মামলায় আপনার হচ্ছে কি ১৪ আদেশের ৮ বিধি অনুযায়ী ইস্যু গঠনের বিচার্য বিষয় গঠিত হলো। সে বিচার্য বিষয় গঠনের ১২০ দিনের মধ্যে কি হলো? মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য হলো। আমরা প্রথমেই বলেছি, মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে বিচার হবে কোন আইনে? মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনে হলে বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। এখন এই যে ট্রায়াল, আমাদের প্রি ট্রায়াল স্টেজ শেষ, ট্রায়াল স্টেজে চলে আসছি। ট্রায়াল মানে হলো কি? বিচার পর্যায়। তাহলে আপনার প্রি ট্রায়াল হলো বিচার পূর্ব পর্যায়ে, আর ট্রায়াল স্টেজ হলো বিচার পর্যায়ে। তাহলে ট্রায়াল স্টেজে কি হবে? ট্রায়াল স্টেজে সাক্ষীদের জবানবন্দি হবে, সাক্ষীদের জেরা হবে, সাক্ষীদের পুনর্জবানবন্দি হবে, সাক্ষীদের যুক্তিতর্ক হবে। সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর মামলায় আর্গুমেন্ট হবে, যুক্তিতর্ক হবে। তাহলে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি আপনাদের এই মামলায় কোন আইন অনুযায়ী হবে? সাক্ষীদের জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি হবে সাক্ষ্য আইন ১৮৭২ অনুযায়ী। এখন জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি হয়ে যাওয়ার পর এই মামলায় কি হবে? যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক শেষ হয়ে যাওয়ার পর আদালত কি করবেন? ধারা ৩৩ এবং আদেশ ২০ অনুযায়ী রায় এবং ডিক্রি ঘোষণা করবেন। এখন এই মামলায় আপনারা বাদীপক্ষের লয়ার, নতুন মাত্র লয়ার হয়েছেন। আমি কি মামলায় জয়ী হইতে পারি বলেন? আপনারা এতজন লোক নতুন উকিল হয়েছেন, হ্যাঁ? নতুন উকিল হয়ে দেওয়ানি মামলা করেছেন। সবাই বাদীপক্ষের লয়ার। সবাই আপনারা বাদীপক্ষে মামলায় জয়ী হইলেন। অর্থাৎ রহিম সাহেব তার পক্ষে কি পাইলো? রায় পাইলো, ডিক্রি পাইলো। আপনারা বাদীপক্ষ উইনার। এখন আপনারা বাদীপক্ষ উইনার, কিন্তু জমির দখল কি আপনাদের বাদীপক্ষের আছে? জমির দখল কিন্তু আপনাদের নাই। জমির দখল আছে কার? আমার মক্কেল করিম সাহেবের। তাহলে আমাদের এই হলো ট্রায়াল স্টেজ। ট্রায়াল স্টেজের পরবর্তী পর্যায় হলো পোস্ট ট্রায়াল স্টেজ। তাহলে জমির দখল নাই। তাহলে পোস্ট ট্রায়াল স্টেজে সে দখল নিতে হবে। দখল নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে ডিক্রি জারির মামলা করতে হবে। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ডিক্রি জারি আছে হচ্ছে আপনাদের আদেশ ২১ এবং ধারা ৩৬ থেকে ৪৭। এখন ডিক্রি জারি করে আপনারা সেই জমির দখল নিয়ে নিবেন। এখন আমি বিবাদী পক্ষের লইয়ার, করিম সাহেবের লইয়ার। আমার কি আর কিছুই করণীয় নাই? মামলা করে আপনারা জয়ী হয়ে গেলেন, জায়গা নিয়ে গেলেন, ডিক্রি জারি করে আপনাদের দখলও নিয়ে গেলেন। আমি কি করতে পারবো? আমি হচ্ছে করিম সাহেবের পক্ষে উচ্চ আদালতে কি করতে পারবো? উচ্চ আদালতে আপিল করতে পারবো। তাই না? তাহলে আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে আমাদের? আপিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ৯৬ থেকে ১১২ এবং আদেশ ৪১ এবং ৪৩ এ আছে। তাহলে ডিক্রি জারির পরবর্তী পোস্ট সালিসের পরবর্তী পর্যায় কি? পরবর্তী পর্যায় হলো আপিল। যেহেতু আপনারা মামলায় জয়ী হয়েছেন, আপনাদের পক্ষে রায় হয়েছে, আপনাদের পক্ষে কি হয়েছে? আপনাদের পক্ষে ডিক্রি হয়েছে। যেহেতু আপনাদের পক্ষে রায় হয়েছে, আপনাদের পক্ষে ডিক্রি হয়েছে, সেই ডিক্রিতে সেই রায়ে আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ। তাহলে আমি সংক্ষুব্ধ পক্ষ কি করলাম? উচ্চ আদালতে আপিল করলাম। তাহলে আপিল কোথায় আছে? ৯৬ থেকে ১১২, আদেশ ৪১ এবং ৪৩। আর যেখানে আপিল হবে না সেখানে কি হবে? আপিল যেখানে হবে না সেখানে হবে রিভিশন। তাহলে রিভিশন সম্পর্কিত কোথায় আছে ধারা? রিভিশন সম্পর্কিত আছে হচ্ছে আপনাদের ধারা ১১৫ তে। আর রিভিউ আপনার হচ্ছে সেম আদালতেই করা যায়। যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সে আদালতে রিভিউ করা যায়। রিভিউর ধারা হলো ১১৪ আর আদেশ এখানে যুক্ত হবে। আদেশ হলো ৪৭। এই হলো আপনাদের দেওয়ানি মোকদ্দমার পর্যায় বা দেওয়ানি কার্যবিধির স্কেলেটন বা এই দেওয়ানি কার্যবিধির কঙ্কাল। এই কঙ্কালটা যারা আজকে ক্লাসে বুঝতে পেরেছেন, আশা করি আপনারা একেবারেই ক্লিয়ার হয়েছেন। এই সিপিসি আমরা যেভাবে পড়বো, যেই গল্পটা আমরা বলেছি, সে যেভাবে আমরা হচ্ছে এই সিপিসির
স্টেজগুলো পড়েছি। একটা মামলা যেভাবে হচ্ছে কোর্টে দায়ের থেকে শুরু করে সর্বশেষ রায় এবং ডিক্রি পর্যন্ত যায়, ঠিক সেইভাবেই আমরা কিন্তু এই সিপিসি পড়ে শেষ করব। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে এই হলো আমাদের দেওয়ানি মোকদ্দমার পর্যায়। সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে আপনারা কি করেছেন? বাদীপক্ষের লয়ার হিসেবে বাদীপক্ষের লয়ার হিসেবে আপনারা হচ্ছে বাদী মিস্টার রহিমের পক্ষে আর্জি গঠন করেছেন চেম্বারে বসে। চেম্বারে বসে আর্জি গঠন করার পর ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করেছেন? হ্যাঁ, দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। অর্থাৎ মামলা দায়ের করেছেন। কোথায় মামলা দায়ের করেছেন? আদালতে। আদালতে কি করেছেন? মামলা দায়ের করেছেন। তাহলে আমাদের ধারা ২৬ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ ৪ এও বলা আছে কি? দেওয়ানি মোকদ্দমা দায়ের। আমাদের সিপিসি পড়া শুরু হয়েছে। তাহলে সিপিসি পড়া কি দিয়ে শুরু হয়েছে আমাদের? সিপিসি পড়া শুরু হয়েছে ধারা ২৬ এবং আদেশ ৪ দিয়ে। আমরা কিন্তু ধারা ১ থেকে বা আদেশ ১ থেকে শুরু করিনি। তাহলে ধারা ২৬ এবং আদেশ ৪ দিয়ে কেন শুরু করলাম? কারণ আপনি একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনি শুরু করবেন আদালতে ধারা ২৬ এবং আদেশ ৪ দিয়ে। তাহলে রহিম সাহেবের পক্ষে আপনি সর্বপ্রথম কি করেছেন? আর্জি গঠন করে মোকদ্দমা রুজু করেছেন, অর্থাৎ ইনস্টিটিউশন অফ সুট করেছেন। তাহলে ২৬ আদেশে বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের এবং আমরা এই সিপিসি পড়ার সময় যেই সকল আদেশের সাথে সেকশন আছে বা যেই সকল সেকশনের সাথে আদেশ আছে সেগুলো আমরা সুন্দর করে মিলিয়ে পড়ব। তাহলে ২৬ আদেশের ১ বিধিতে বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। প্রতিটি দেওয়ানি মোকদ্দমা কিসের মাধ্যমে দায়ের করতে হবে? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে। অথবা বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতিতে কি করতে হবে? দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোশ্চেন হয়, দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? যদি এই কোশ্চেনটা হয় তাহলে আপনারা বলবেন হচ্ছে ২ টি। কি, কি? আর্জি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতিতে। তাহলে আর্জি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা আপনারা কি করেছেন? রহিম সাহেবের পক্ষে দায়ের করেছেন। এখন আরেকটা যে বলা হলো এখানে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতি। তাহলে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতি বলতে কি বোঝাতে চেয়েছে? আপনারা যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, সিভিল প্র্যাকটিস করবেন, আপনাদের ২ টা ভলিউম থাকবে। আমরা এগুলো বলি সিআরও ভলিউম। যদি এগুলো আমার কাছে নাই কারণ আমি যেহেতু ক্রিমিনাল প্র্যাকটিস করি। সিআরও ভলিউম 1, সিআরও ভলিউম 2। তাহলে সিআরও সিভিল রুলস এন্ড অর্ডারের ৭৭ নাম্বার রুলে বলা আছে ৪৮ টি মামলা আপনি কিসের মাধ্যমে করতে পারবেন? ৪৮ টি মামলা আপনি মিসকেস বা আবেদন দিয়ে করতে পারবেন। যেমন অগ্রকয়ের মামলা। আর এই যে আপনি মিসকেস বা আবেদন দিয়ে যেই মামলাগুলো করবেন, এগুলোকেই বলা হয় বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোন পদ্ধতির মামলা। তাহলে ধারা ২৬ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। আদেশ ৪ এও বলা আছে কি? আদেশ ৪ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাই ৪ আদেশের ১ বিধি। এখানে বলা আছে যে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতে। তাহলে আপনারা রহিম সাহেবের যে মামলাটা, এটা কোথায় দায়ের করবেন? সবাই শেষ পর্যন্ত থাকবেন। অন্ততপক্ষে ধরে যান যে আমরা সিপিসিটা কিভাবে পড়ব? একেবারে স্টেজ বাই স্টেজ। মামলাটা যেভাবে আদালতে দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে যায়, রায় ডিক্রি পর্যন্ত, ঠিক ওইভাবেই আমরা হচ্ছে স্টেজ বাই স্টেজ সিপিসি পড়ব। এবং আদেশের সাথে সেকশন মিলিয়ে পড়ব। তাহলে আমাদের ৪ আদেশের ১ বিধিতে বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা করতে হবে কোথায়? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা করতে হবে আদালতে। হ্যাঁ? তার দ্বারা এই উদ্দেশ্যে নিযুক্ত কার নিকট? নিযুক্ত কর্মকর্তার নিকট। কিসের মাধ্যমে করতে হবে? আরজি উপস্থাপনের মাধ্যমে। তাহলে আপনারা রহিম সাহেবের মামলা ১ম এ লিখলেন আদেশ ৭ অনুযায়ী, ৭ অনুযায়ী লিখে নিয়ে আদালতে জমা দিলেন। কিসের কোথায় জমা দিলেন? আদালতের নিযুক্ত কর্মকর্তা। তাহলে এই যে আদালতের নিযুক্ত কর্মকর্তা তাকে আমরা কি বলি? দেওয়ানি আদালতের যিনি মামলা রিসিভ করেন, দেওয়ানি আদালতের যে নিযুক্ত কর্মকর্তা তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি সেরেস্তাদার। কি বলি? তাকে আমরা বলি সেরেস্তাদার। তাহলে আপনি নিয়ে সেই মামলাটা কোথায় নিয়ে দায়ের করেছেন? সেরেস্তাদারের নিকট নিয়ে কি করেছেন? সেরেস্তাদারের নিকট নিয়ে দায়ের করেছেন। তাহলে সেরেস্তাদার সেই মামলাটা কি করলো? রিসিভ করলো। ৪ আদেশের ১ এর ক বিধিতে বলা আছে সমন জারির জন্য নির্ধারিত কোর্ট ফি আর্জি প্রেরণের সময় পরিশোধ করতে হবে। তাহলে আপনারা যে মামলাটা করেছেন বাদীপক্ষের লয়ার হিসাবে, আপনাদের এই মামলায় রহিম সাহেবকে বিবাদী করেছেন, করিম সাহেবকে বিবাদী করেছেন।
এবং করিম সাহেবের সাথে আরো কয়েকজনকে বিবাদী করেছেন। এই যে তাদেরকে বিবাদী করেছেন, হুম? তাদেরকে তো জানাতে হবে, জানানোর জন্য সমন জারি করতে হবে। এখন সমনটা কি ফ্রি যাবে? আদালতে নিযুক্ত কর্মকর্তা আপনার সমন নিয়ে কি এমনিতেই চলে যাবেন? না। কি করতে হবে আপনাকে? সমন জারির জন্য আপনাকে একটা কি করতে হবে? কোর্ট ফি পরিশোধ করতে হবে। মানে এটা আপনি যখন আর্জি দাখিল করবেন রহিম সাহেবের পক্ষে, তখনই আপনাকে সমন জারির কোর্ট ফি কি করতে হবে? কোর্ট ফি পরিশোধ করতে হবে। ৪ আদেশের ১ এর খ বিধিতে বলা আছে, যাদেরকে এই মামলায় বিবাদী করেছেন, করিমকে বিবাদী করেছেন ১ নাম্বার। তারপরে আরো ২০ জন বা ২৫ জনকে বিবাদী করেছেন। প্রত্যেকটা বিবাদীর নাম, প্রত্যেকটা বিবাদীর পূর্ণ ঠিকানা, হ্যাঁ? সবকিছু নাম, পিতার নাম, গ্রাম, থানা, জেলা, পূর্ণাঙ্গ নাম, ঠিকানা খামের উপরে লিখবেন এবং সেই খামের ভিতরে আরজির কপি ঢুকাবেন। ঢুকিয়ে হচ্ছে তারপরে হচ্ছে এডি দিবেন। অর্থাৎ যতজন বিবাদী আছে প্রত্যেকজন বিবাদীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা খামের মধ্যে লিখে তারপরে হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র সহ আরজি সঙ্গে আপনাকে পেশ করতে হবে। আমি যদি এইভাবে বলি, ধরেন হচ্ছে আইনের ভাষায় না বলে আমরা যেটা দেখে থাকি সিভিল প্র্যাকটিস যারা করেন, উনারা হচ্ছে যখন মক্কেল আসে, ক্লায়েন্ট আসে তাদের পক্ষে ১ম এ মামলা লিখেন এবং যেই সমস্ত কাগজপত্রের উপর ভিত্তি করে মামলা লিখেন, পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, সিএস পর্চা, নকশা, বিহারের যদি হয়ে থাকে, হ্যাঁ? খতিয়ান আরো যা কিছু আছে মিউটেশন, তারপর হচ্ছে দলিল, হ্যাঁ? এই যে বললাম যে আপনার হচ্ছে সমন জারির কোর্ট ফি, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে খাম, যাদেরকে বিবাদী করেছেন প্রত্যেকটার জন্য আলাদা করে খাম, পূর্ণাঙ্গ ঠিকানা লিখে এগুলো হচ্ছে একসাথে করে তারপরে কি করবেন? বোর্ড দিয়ে সেলাই করবেন। বোর্ড দিয়ে সেলাই করে তারপরে নিয়ে কি করবেন? সেরেস্তাদারের নিকট জমা দিয়ে আসবেন। এখন এই যে যখন আপনারা বাদী পক্ষের লয়ার হিসাবে ওই সেরেস্তাদারের নিকট নিয়ে মামলাটা জমা দিয়ে আসবেন। ৪ আদেশের ২ বিধিতে বলা আছে। সেরেস্তাদারের কাছে একটা বিশাল বড় বই আছে। আমরা অনেকে বলি বালাম বই। কিন্তু এটা আইনগত ভাষায় কি হবে? সুট রেজিস্টার বুক। হ্যাঁ? তাহলে সেরেস্তাদারের কাছে কি থাকে? সেরেস্তাদারের কাছে একটা বই থাকে। হ্যাঁ? যেটাকে বলে মামলা নিবন্ধন বহি বা সুট রেজিস্টার বুক। তাহলে ২০২৫ সাল ২০২৫ সালে আপনি যেই দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন, সেই ওই দেওয়ানি আদালতে এখন পর্যন্ত আপনার ধরেন ৪০০ মামলা দায়ের হয়েছে। একেবারেই ট্রু সেন্স এ। এখন পর্যন্ত কতটি মামলা দায়ের হয়েছে? এখন পর্যন্ত ৪০০ মামলা দায়ের হয়েছে। আপনি আজকে মামলা জমা দিয়ে আসছেন। অর্থাৎ রবিবার দিন খুব সকালে নিয়ে জমা দিয়েছেন কোর্ট খোলার পর। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ৪০১। এখন যেহেতু ২০২৫ সাল, তাহলে ২০২৫ সালে যতগুলো মামলা হবে সবগুলোই কি থাকবে? ডান পাশে অবলিক দিয়ে থাকবে হচ্ছে ২০২৫। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? দেওয়ানি মোকদ্দমা ৪০১/২০২৫। তাহলে আপনার ইতিপূর্বে আপনি মামলা দায়ের করার পূর্বে এখন পর্যন্ত অদ্যাবধি কোর্টে ৪০০ মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার দিন সকালবেলা আগামীকালকে আপনি নিয়ে কোর্টে মামলাটা জমা দিছেন সেরেস্তাদারের নিকট। তাহলে আগে ৪০০ মামলা হয়েছে, তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ৪০১। আর ডান পাশে যেহেতু ২৫ সাল তাহলে অবলিক কি হবে? অবলিক ২০২৫। তার মানে কি হবে? দেওয়ানি মোকদ্দমা ৪০১/২৫। তাহলে মামলাটা কি হবে? ওই রেজিস্টার বুকে উনি যেই সেরেস্তাদার আছেন, সেই সেরেস্তাদার আপনাদের এই মামলাটায় বাদী হলো রহিম সাহেব। রহিম সাহেবের নাম লিখবেন, পিতার নাম, গ্রাম, থানা, জেলা, পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখে যাদেরকে বিবাদী করেছেন তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখে মামলাটা কি করবেন? নিবন্ধন করবেন। ওই স্যুট রেজিস্টার বুকে নিবন্ধন করবেন এবং আপনার মামলার একটা নাম্বার দিবেন। যেই নাম্বারে আপনার হচ্ছে কোর্টে আপনার মামলাটা ডাকা হবে। যেমন আপনাদের মামলা নাম্বার হলো ৪০১/২০২৫। তাহলে কোর্টে মামলা কিভাবে ডাকবে? ডাকবে হচ্ছে দেওয়ানি মোকদ্দমা ৪০১/২৫। রহিম করিম কিন্তু ডাকবে না। ডাকবে কি? মামলা নাম্বার। তারপরে রহিম চলে যাবে। রহিমের পক্ষের আইনজীবী আপনারা যাবেন। আমি করিমের আইনজীবী আমরা চলে যাব। গিয়ে শুনানি করব। এখন এই যে আপনারা রহিম সাহেবের পক্ষে মামলা করেছেন বাদী পক্ষে। তাহলে কার বিরুদ্ধে করেছেন? করিম সাহেবের বিরুদ্ধে করেছেন। তাহলে করিম সাহেবকে জানাতে হবে না? তার বিরুদ্ধে যে মামলা করেছেন। আমরা তো এই যে প্রি ট্রায়াল স্টেজে পড়ে আসলাম। তাহলে প্রি ট্রায়াল স্টেজে কি পড়েছি? সর্বপ্রথম আরজি গঠন করেছি। তাহলে রহিম সাহেবের পক্ষে আপনারা আরজি গঠন করে মামলা দায়ের করেছেন। তাহলে মামলা দায়ের করার পরবর্তীতে কি? সমন জারি। তার মানে এই যে আপনারা রহিম সাহেবের পক্ষে মামলা করলেন। মামলা করার পর মামলা নাম্বারও পড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যাদেরকে বিবাদী করেছেন তাদেরকে তো জানাতে হবে। তাহলে জানানোর জন্য বিবাদীদের বরাবর কি করতে হবে? বিবাদীদের বরাবর
সমন প্রেরণ করতে হবে। তাহলে আপনার আ মোকদ্দমা দায়েরের পরবর্তী পর্যায়ে কি? পরবর্তী পর্যায়ে হলো রহিম করিম সাহেবকে তো জানাতে হবে। আপনারা তো বাদী পক্ষে রহিম সাহেবের পক্ষে মামলা করেছেন। করিম সাহেবকে বিবাদীকে জানাতে হবে না? বিবাদীকে জানানোর জন্য বিবাদীর প্রতি কি করবেন? বিবাদীর প্রতি সমন প্রেরণ করবেন। তাহলে প্রি ট্রায়াল এক্সচেঞ্জে পরবর্তীতে হবে বিবাদীর প্রতি সমন। তাহলে বিবাদীর প্রতি সমন সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ এ আছে। দেখেন ধারা ২৭ এ হলো সংবাদ শিরোনাম আর আদেশ ৫ এ হলো সংবাদ বিস্তারিত। ঠিক উপরেই আপনার ধারা ২৬ হলো সংবাদ শিরোনাম আর আদেশ ৪ হলো সংবাদ বিস্তারিত। সেটা হলো বাদীর ক্ষেত্রে, এখন বিবাদীর ক্ষেত্রে হলো ধারা ২৭ আর হলো আদেশ ৫। তো ধারা ২৭ এ বলা আছে মোকদ্দমা সঠিকভাবে রুজু হলে বিবাদীকে উপস্থিত হয়ে দাবির উত্তর দেয়ার জন্য হ্যাঁ, আপনারা যে বাদী পক্ষে মামলা করেছেন, হ্যাঁ? দাবি করেছেন যে ১০% জমি হলো আপনার মক্কেল রহিম সাহেবের। সেটার উত্তর দেয়ার জন্য বিবাদীর বরাবর কি করতে হবে? বিবাদীর বরাবর সমন প্রদান করতে হবে। তাহলে সমন কিভাবে জারি হবে? সেই সম্পর্কিত বিস্তারিত বিধান বলা আছে আদেশ ৫ এ। আদেশ ৫ এ বলা আছে সমন দেয়া এবং জারি করা। ৫ আদেশে ১ বিধিতে বলা আছে, আপনারা এই মামলাটা সঠিকভাবে দায়ের করেছেন। রহিম সাহেবের যে মামলাটা, এটা একেবারেই ট্রু সেন্সে আপনারা সঠিকভাবে দায়ের করেছেন। এখন সঠিকভাবে দায়ের করার পর, মোকদ্দমা সঠিকভাবে রুজু হওয়ার পর নির্ধারিত তারিখে হাজির এবং দাবির সমর্থনে জবাবদানের জন্য মোকদ্দমা রুজুর ৫ কার্যদিবসের মধ্যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তার নিকট কি করতে হবে? আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বিবাদীর নিকট সমন প্রেরণ করতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে আদালতের নিযুক্ত কর্মকর্তা বিবাদীর বরাবর কত কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করবেন? উত্তর হবে ৫ কার্যদিবস। এইবারই ২০২৫ সালে আপনাদের বারবার পড়িয়েছি আপনাদেরকে যারা এবার পরীক্ষা দিয়েছিলেন। আ এটা এইবার ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় চলে আসছে এই ৫ সদস্যের এক বিধি থেকে। যে মোকদ্দমা রুজুর কত কার্যদিবসের মধ্যে বিবাদীর নিকট সমন প্রেরণ করতে হবে? উত্তর হবে ৫ কার্যদিবসের মধ্যে। এখন আদালত কর্তৃক যে নিযুক্ত কর্মকর্তা উনি যদি ৫ কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে তিনি কিসের জন্য দায়ী হবেন? সেক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন। এখন বিবাদীর বরাবর অর্থাৎ করিম সাহেবের বরাবর সমন জারি হলো। সমন জারি হলে তিনি কিভাবে হাজির হতে পারবেন করিম সাহেব? করিম সাহেব আমার কাছে আসতে পারেন, আমি অ্যাডভোকেট মামুনের কাছে আসতে পারেন অথবা করিম সাহেব ব্যক্তিগতভাবেও হাজির হতে পারেন। তাহলে বিবাদীর বরাবর সমন প্রেরণ করা হলে বিবাদী কিভাবে হাজির হতে পারেন? বিবাদী করিম সাহেব ব্যক্তিগতভাবেও হাজির হতে পারেন অথবা উকিলের মাধ্যমে কি হতে পারেন? উকিলের মাধ্যমেও হাজির হতে পারেন। ৫ আদেশের ১ বিধির উপবিধি ৩ এ বলা আছে প্রতিটি সমনে কি থাকবে? প্রতিটি সমনে এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে। প্রতিটি সমনে বিচারকের স্বাক্ষর থাকবে। তৎকর্তৃক নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং আদালতের কি থাকবে? আদালতের সিলমোহর থাকবে। এখন একেবারেই যদি ট্রু সেন্স এ বলি, আপনারা সবাই বাদী পক্ষের লইয়ার। খুবই ভালো সিভিল লইয়ার। অনেক বড় মামলা লিখছেন রহিম সাহেবের পক্ষে। মামলার আর্জির পৃষ্ঠা কাউন্ট করে হলো ২০ পৃষ্ঠা বা ২৫ পৃষ্ঠা হলো। এখন আমরা একটু আগেই পড়ে আসছি যে প্রত্যেকটা বিবাদীকে কি করতে হবে? আর্জি নকল দিতে হবে। সেটা কোথায়? খামের ভিতর ঢুকিয়ে। এখন এই যে বিবাদীদেরকে আপনি আরজি নকল খামের ভিতরে কিভাবে ঢুকাবেন? আপনি তো মামলা লিখছেন, সেই মামলা ২০ পৃষ্ঠা, ২৫ পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠা হয়ে গেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? আমরা যেমন সিপিসির কঙ্কাল ১ পৃষ্ঠায় পড়েছি, ঠিক আপনি যেই মামলাটা লিখেছেন, সেই মামলাটার কি করবেন? একেবারে সামারি করে ফেলবেন। ল্যান্ডস্কেপে ছোট, ছোট ফন্টে ওই ঘটনার যেই বিষয় নিয়ে মামলা করেছেন, সেটা একেবারেই হচ্ছে সামারি করবেন। সামারি করে সেটা খামের ভিতর কি করবেন? খামের ভিতর ঢুকিয়ে দিবেন। তাহলে আমাদের ৫ আদেশের ২ বিধিতে বলা আছে যে সমনের সাথে কি আরজির নকল। এখন অনুমতি প্রদত্ত হলে কি করতে পারবেন? একটা সংক্ষিপ্ত বিবৃতিও দিতে পারবেন। যেহেতু আপনার কি হয়েছে? আপনার আরজিটা অনেক বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সেটার আপনি একটা সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারবেন। ৫ আদেশের ৯ বিধি এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট যে সমন জারির পদ্ধতি কয়টি? তাহলে যদি এক কথায় আসে সমন জারির পদ্ধতি কয়টি? উত্তর হবে সমন জারির পদ্ধতি হলো ৪ টি। কি, কি? উপযুক্ত কর্মকর্তা কুরিয়ার সার্ভিস কি করতে পারে? সমন জারি করতে পারে। ৫ আদেশের ৯ বিধির উপবিধি ৩ ২০২৫ সালে সংশোধন হয়েছে। হ্যাঁ? এখানে নতুন করে এসএমএস যুক্ত হয়েছে।
ভয়েস কল যুক্ত হয়েছে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস যুক্ত হয়েছে। এগুলো আগে ছিল না। আগে ছিল ফ্যাক্স, মেল। তাহলে এসএমএস এর মাধ্যমেও কি করা যাবে? সমন জারি করা যাবে। ভয়েস কলের মাধ্যমে অর্থাৎ রহিম সাহেব কল দিবে করিম সাহেব যে আপনার বিরুদ্ধে মামলা করেছি। এত তারিখ ধার্য তারিখ আপনি এসে লিখিত জবাব দিন। সে ভয়েস কলের মাধ্যমেও কি করা যাবে? সমন জারি করা যাবে। বাদী ব্যক্তিগতভাবে সরাসরিও কি করতে পারেন? সরাসরিও সমন জারি বিবাদীর বরাবর সমন জারি করতে পারেন। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আরো কিছু কোশ্চেন হয়। কুরিয়ার সার্ভিস কতদিনের মধ্যে সমন জারি করবেন? কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে সমন জারি করবেন। এখন কুরিয়ার সার্ভিস যদি 30 দিনের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তালিকা থেকে কি হবে? তালিকা থেকে তার নাম বাদ যাবে। আর এই কুরিয়ার সার্ভিসের তালিকা কে তৈরি করবেন? এটাও আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন হচ্ছে জেলা জজ। আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে বিবাদীর প্রতি সমন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? উত্তর হবে ধারা 27 এবং আদেশ 5-এ। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় যে বিবাদী করিম সাহেবের বরাবর আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কত কার্য দিবসের মধ্যে সমন প্রেরণ করবেন? উত্তর হবে 5 কার্য দিবসের মধ্যে সমন প্রেরণ করবেন। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় সমন জারির পদ্ধতি কয়টি? আপনারা বৃত্ত ভরাট করবেন হচ্ছে 4টি। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে কুরিয়ার সার্ভিসের তালিকা কে তৈরি করবেন? কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন হচ্ছে জেলা জজ। কুরিয়ার সার্ভিস যদি 30 দিনের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হন তাহলে তালিকা থেকে তার নামটা বাদ যাবে। এখন আপনার এই সমন নিয়ে যিনি জারিকারক আছেন, ধরেন আপনাদের এই মামলায় জারিকারক হলো মিস্টার এক্স। জারিকারকের নাম কি? জারিকারকের নাম হলো মিস্টার এক্স। তাহলে আপনাদের সেই সমনের যে কপি, সেই কপি নিয়ে জারিকারক করিম সাহেবের বাসায় গেল। এখন করিম সাহেবের বাসায় গিয়ে দেখলেন করিম সাহেব নাই। তাহলে এরকম পরিস্থিতিতে যার বরাবর সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক অন্য যে কোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। তাহলে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আপনাদের এই মামলার এই ঘটনার বিবাদী হলো করিম। তাহলে করিম সাহেবকে যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে করিম সাহেবের পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্য বরাবর কি করা যাবে? যে কোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। যার বরাবর সমন জারি করা হবে তাকে পাওয়া না গেলে দেওয়ানি মামলার ক্ষেত্রে পরিবারের যে কোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। আর আমাদের ফৌজদারি কার্যবিধির ৭০ ধারায় বলা আছে যার বরাবর সমন প্রেরণ করা হবে, হ্যাঁ, তাকে যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে পরিবারের প্রাপ্তবয়স্ক শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর কি করতে হবে? শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর সমন জারি করতে হবে। তাহলে দেওয়ানির ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই প্রাপ্তবয়স্ক হলেই হবে। আর ফৌজদারির ক্ষেত্রে কি? শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর। আপনারা সবাই জানেন যে লটকিয়ে বা টাঙিয়ে সমন জারি করা যায়। তাহলে লটকিয়ে জারি বা টাঙিয়ে জারি। তাহলে লটকিয়ে জারি বা টাঙিয়ে জারি কি? লটকিয়ে জারি, টাঙিয়ে জারি কোথায় আছে? হ্যাঁ, লটকিয়ে জারি, টাঙিয়ে জারি আছে হচ্ছে 5 আদেশের 17 বিধি এবং 5 আদেশের 20 বিধিতে। একেবারেই ট্রু সেন্সে ঠান্ডা মাথায়। আপনারা সবাই বাদী পক্ষের লয়ার। আপনারা রহিম সাহেবের পক্ষে বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলার সমন জারিকারক মিস্টার এক্স হাতে পেয়েছেন। মিস্টার এক্স জারিকারক সেই সমন নিয়ে করিম সাহেবের বাসায় গেল। করিম সাহেবের বাসায় গিয়ে দেখলো করিম সাহেব তার গিন্নিকে নিয়ে শীতের সকাল গিন্নিকে নিয়ে আপনার হচ্ছে রৌদ্র পোহাচ্ছে এবং ভাত খাচ্ছে ভর্তা দিয়ে। এখন জারিকারক বলল যে করিম সাহেব আপনার বিরুদ্ধে একটা নোটিশ আসছে কোর্ট থেকে। কি আসছে? কোর্ট থেকে আপনার একটা নোটিশ আসছে। তখন করিম সাহেব উত্তেজিত হয়ে গেল। করিম সাহেব বলল, না, 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 না রে ভাই, এখান থেকে যাও। আমি কোনো নোটিশ ফুটিশ নিতে পারবো না কোর্টের। অর্থাৎ ৫ আদেশের সত্রবিধিতে হলো নিতে অস্বীকার করে। অর্থাৎ জারিকারক কি করলেন? বিবাদীর বাসায় গেলেন, বিবাদীর ঠিকানায় গেলেন। বিবাদীর ঠিকানায় গিয়ে বিবাদীকে পাইলেন। পাওয়ার পর সে বলতেছে আমি নিতে পারবো না। তাহলে এরকম পরিস্থিতিতে যে জারিকারক মিস্টার এক্স উনি কি করতে পারবেন? সরাসরি সেই সমনের কপি করিম সাহেব বা বিবাদী যেখানে বসবাস করেন সেইখানে বা হচ্ছে প্রকাশ্য স্থানে লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারবে। এটা হলো ৫ আদেশের ছত্রবিধি। আর ২০ বিধিতে হলো জারিকারক করিম সাহেবের বাড়িতে গিয়েছেন, অর্থাৎ বিবাদীর বাড়িতে গিয়েছেন, বিবাদীর ঠিকানায় গিয়েছেন। এখন ঠিকানায় গিয়ে দেখেন যে উনি আত্মগোপনে চলে গেছেন। নাই, করিমের কোনো হদিসই নাই, বিবাদীর কোনো হদিসই নাই। তাহলে এরকম পরিস্থিতিতে সে যদি
আত্মগোপনে চলে যায় সেই ক্ষেত্রে জারিকারক কিন্তু সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন? ওই জারিকারক ফেরত আসবে। কে ফেরত আসবেন? ওই মিস্টার এক্স যিনি জারি করতে গিয়েছিলেন বিবাদীর বাড়িতে বা বিবাদীর ঠিকানায়, হ্যাঁ? তিনি গিয়ে দেখেন যেহেতু বিবাদী নাই সেক্ষেত্রে জারিকারক আদালতে ফেরত আসবেন। ফেরত আসার পর আদালত থেকে বলা হবে যে জারিকারক মিস্টার এক্স আপনি কি করেন? আপনি লটকিয়ে জারি করেন। আপনি কি করেন? বিকল্প পদ্ধতিতে সংবাদপত্রের মাধ্যমে জারি করেন। তাহলে ৫ আদেশের সূত্রবিধি হলো জারিকারক সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করবেন। আর ৫ আদেশের ২০ বিধিতে হলো জারিকারক আদালতের অনুমতি নিয়ে লটকিয়ে বা টাঙিয়ে জারি করবেন। এটাই হলো বেসিক নিয়ম। ৫ আদেশের ৩০ বিধিতে বলা আছে সমনের পরিবর্তে পত্র। তাহলে সেই ক্ষেত্রে আদালত যদি দেখেন যে বিবাদী একজন সম্মানিত ব্যক্তি, একজন সচিব বা হচ্ছে একজন ডিসি বা এমপি বা মেয়র সেক্ষেত্রে বিবাদীর মামলা বিবেচনা করে আদালত বিবাদীকে সমন না দিয়ে কি করতে পারেন? লেটার অফ সমন দিতে পারেন। সমনের পরিবর্তে পত্র দিতে পারেন। এখন আপনারাই বলেন, আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনারাই বলেন, এখন বিবাদীর বরাবর তো আপনারা সমন যথাযথভাবে প্রেরণ করলেন। তাহলে প্রেরণ করার পর এই ক্ষেত্রে বিবাদীর করণীয় কি? এখন বিবাদী কি করবে? ইফতেখার ভাই বলতে চাচ্ছেন। স্যার বিবাদী স্যার জজ কোর্টের যেদিন মানে কোর্টের যেদিন ডেট হবে হুম। সেদিন হাজিরা হাজিরা দিবে স্যার আচ্ছা, একজন হাজিরা দিবে। এখন ওনার কাজ আহ, কি? আমরা বিজ্ঞ। আমরা যে বলেছিলাম উনি হলো কি করবেন? একজন উকিল ধরবেন। উকিল ধরে উনি উনার হ্যাঁ পক্ষে হ্যাঁ কি হ্যাঁ করবেন? লিখিত জবাব দাখিল করবেন, তাই না? কি করবেন? রিটেন জি জি স্টেটমেন্ট বা লিখিত জবাব দাখিল। লিখিত জবাব দাখিল করবেন। ভেরি গুড নাফিস ভাই, থ্যাংক ইউ। আপনারা সবাই বুঝতেছেন তো? সবাইকে আমি আনমিউট করেছি। সবাই বুঝতেছেন আপনারা? সিপিসি কি কঠিন? আমি তো মনে করি যে সিপিসি একটা গল্প। কঠিন না মনে স্যার, হচ্ছে? আপনার পড়ানোর মেথডটা সুন্দর আর কি। ইপিসি স্যার আসলে একটা গল্প স্যার। হ্যাঁ, সিপিসি আসলে একটা খুবই গল্প। সুন্দর লাগছে। মানে একটা মামলা দিয়ে আমরা সিপিসি শেষ করে দিব। মানে মামলাও শেষ, আমাদের সিপিসি পড়াও শেষ। কত সুন্দর। গল্প মানে শেষ। যদি বুঝতে পারি। আমাদের গল্পও শেষ, আমাদের সিপিসি পড়াও শেষ। ওকে। স্যার ওই যে মামলা নিবন্ধন বই বললেন কি সুট রেজিস্টার বুক। জি, সুট রেজিস্টার বুক। সুট রেজিস্টার বুক। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন আহ বিবাদী কি করবেন? বিবাদী আমার কাছে আসলেন করিম সাহেব। আসার পর বললেন যে স্যার এই যে দেখেন কোর্ট থেকে আমার বিরুদ্ধে নোটিশ আসছে। আমি তো স্যার আসলে বুঝতেছি না কি করতে হবে। পরে আমি কাগজপত্র পড়ে দেখলাম যে ওনাকে কি করতে হবে? বিবাদীকে লিখিত জবাব দাখিল করতে হবে। তার বিরুদ্ধে আদালতে কি হয়েছে? দেওয়ানি আদালতে মামলা হয়েছে। তাহলে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান কোথায় আছে? বিবাদী কর্তৃক করিম সাহেব কর্তৃক লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে আদেশ ৮-এ। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে বিবাদী করিম সাহেব সমন প্রাপ্তির পর কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবেন? বিবাদী করিম সাহেব সমন 30 প্রাপ্তির পর কার্য দিবস। ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত 30 জবাব কার্য। দাখিল করবেন। এখন তিনি যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে বিবাদীকে আদালত আরো কত কার্যদিবস বৃদ্ধি করতে পারেন? অর্থাৎ করিম সাহেব আরো কতদিন সময় পাবেন? আরো হচ্ছে 30। ৩০ কার্যদিবস সময় পাবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, আপনাদের এখান থেকে এমসিকিউতে কোশ্চেন হয় যে বিবাদী করিম সাহেব কর্তৃক আপনারা তো মামলা করেছেন বিবাদীর বিরুদ্ধে করিম সাহেবের বিরুদ্ধে। তাহলে বিবাদী করিম সাহেব কর্তৃক সমন প্রাপ্তির পর থেকে কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর হবে ৩০ 30 কার্যদিবস। কার্য। আর যদি কোশ্চেন হয় বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? সেটা হবে এবং 60 ৬০ স্যার, কার্যদিবস। 60 ৮ আদেশের ২ বিধিতে বলা আছে নতুন ঘটনা অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে আপনারা যেই সকল দাবি নিয়ে মোকদ্দমা দায়ের করেছেন বাদীপক্ষে, সেই ঘটনা ব্যতীত আমি যদি নতুন কোনো ঘটনার কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে নতুন ঘটনাটা অবশ্যই কি করতে হবে? সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে কি করতে হবে? সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৩ বিধিতে বলা আছে অস্বীকার কি হতে হবে? অস্বীকার সুনির্দিষ্টভাবে হতে হবে। অর্থাৎ আপনারা যেই সকল দাবি করেছেন, সবগুলো দাবি আমি কি করব? আমি হচ্ছে বিবাদী করিম সাহেব।
আমি কি করব? আমি সুনির্দিষ্টভাবে অস্বীকার করব। আপনারা যে দাবিগুলো করেছেন সেগুলো একটাও কি না? একটাও সত্য না। সব মিথ্যা। আমি সুনির্দিষ্টভাবে কি করতেছি? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতেছি। ৪ বিধিতে বলা আছে এই বিধিগুলো ২, ৩, ৪, ৫ এটা হলো জাস্ট জানার জন্য পড়বেন। ২, ৩, ৪, ৫ জানার জন্য পড়ব। ৪ বিধিতে বলা আছে চাতুরীপূর্ণভাবে অস্বীকার করা যাবে না। এখন আমি করিম সাহেবের পক্ষে লিখিত জবাব দাখিল করেছি। সেই লিখিত জবাব পড়ে বুঝাই যাচ্ছে না। সেই লিখিত জবাব পড়ে ক্লিয়ার হওয়া যাচ্ছে না। যে আপনারা যে দাবি নিয়ে মামলা করেছেন, আপনারা যে দাবি নিয়ে মোকদ্দমা দায়ের করেছেন যে আমি আপনাদের দাবি স্বীকার করতেছি না অস্বীকার করতেছি। অনেকটা হলো চালাকি করা যাবে না। ৫ বিধিতে বলা আছে আপনারা যে দাবিগুলো নিয়ে মোকদ্দমা দায়ের করেছেন, সেগুলো আমাকে কি করতে হবে? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। এখন আপনারা দাবি করতেছেন ১০% জমি হলো আপনাদের মক্কেল, হ্যাঁ? মিস্টার রহিম সাহেবের। এখন সেই বিষয়টা যদি আমি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করি, তাহলে আপনাদের দাবি আমি কি করে নিলাম? আমি স্বীকার করে নিলাম। অর্থাৎ স্বীকৃত বলে কি হবে? আপনাদের দাবিটা স্বীকৃত বলে গণ্য হবে। তারপরে হলো ৮ আদেশের ৬ বিধি সেট অফ। আপনারা যে মামলাটা দায়ের করেছেন একেবারেই ট্রু সেন্স এ ঠান্ডা মাথায়। আপনারা যেই মামলাটা দায়ের করেছেন এইখানে আপনাদের কি দাবি ছিল? আপনারা বাদীপক্ষে কি দাবি নিয়ে মামলা করেছেন? আপনারা বাদীপক্ষে হলো ১০% জমির দাবি নিয়ে মামলা করেছেন। যে ১০% জমি হলো কার? ১০% জমি হলো আপনাদের ক্লায়েন্ট মিস্টার রহিম সাহেবের। এখন এই মামলাটা ধরেন ১০% জমির না। এই মামলাটা হলো ১০ লক্ষ টাকার। আপনারা বিজ্ঞ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন যে ১০% জমি নয় ১০ লাখ টাকা নিয়ে। অর্থাৎ অর্থের মামলা করেছেন। তাহলে আপনারা সবাই বাদীপক্ষের লয়ার, আপনারা সবাই রহিম সাহেবের লয়ার। আপনারা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন, মানি স্যুট করেছেন যে আপনারা কার কাছে পান? করিম সাহেবের কাছে ১০ লক্ষ টাকা পান। অর্থাৎ আপনাদের মামলাটা হলো টাকার মামলা। আমরা ৮ আদেশের ৬ বিধিতে পড়তেছি। ৬ বিধি পড়তেছি। তাহলে আপনারা বাদীপক্ষে যে মামলাটা দায়ের করেছেন এই মামলাটা হলো ১০ লক্ষ টাকার মামলা। এখন আপনারা দাবি করলেন আপনাদের আর্জিতে যে আমার মক্কেল করিম সাহেবের কাছ থেকে আপনারা ১০ লক্ষ টাকা পান। এদিক দিয়ে আমার যে মক্কেল করিম সাহেব অর্থাৎ বিবাদী, বিবাদী কি পায়? বিবাদী আবার বাদী রহিম সাহেবের কাছ থেকে ৫ লক্ষ টাকা পায়। তাহলে এরকম পরিস্থিতিতে আপনারা দাবি করতেছেন আপনারা হলো বিবাদীর কাছ থেকে কি পান? বিবাদীর কাছ থেকে আপনারা হচ্ছে আ ১০ লাখ টাকা পান। আবার আমি করিম সাহেব দাবি করতেছি যে আমি বাদীর বিরুদ্ধে কি পাই? বাদীর কাছ থেকে ৫ লক্ষ টাকা পাই। তাহলে এরকম পরিস্থিতিতে আপনাদের বাদীর দাবি ১০ লাখ আর বিবাদীর দাবি হলো ৫ লাখ। তাহলে ১০ লাখ থেকে ৫ লাখ টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা নিয়ে কি হবে? সেই টাকাটা নিয়ে হচ্ছে মোকদ্দমা কন্টিনিউ হবে। অর্থাৎ আদালত সেই বিষয়টাকে কি করবেন? আদালত এই বিষয়টাকে সমন্বয় করবেন। অর্থাৎ বাদীর দাবি থেকে বিবাদীর দাবি, হ্যাঁ? বাদ দিয়ে সেই বিষয়টাকে যে সমন্বয় করবেন আর এই যে বিষয়টা এই বিষয়টাকে বলা হয় সেট অফ। তাহলে সেট অফ কোন মামলার ক্ষেত্রে হবে? সেট অফ অবশ্যই অর্থের মামলার ক্ষেত্রে হবে। অর্থাৎ আপনার মানি স্যুট হতে হবে। এবং এটা এখানে টাকার অঙ্কটা অবশ্যই কি হবে? টাকার অঙ্কটা অবশ্যই নির্ধারিত হবে। তাহলে আপনারা একটু মিউট করে রাখি প্লিজ। আপনাদেরকে আনমিউট করেছি। কেউ একজন আনমিউট হবে। সবাই মিউট করেছি। তাহলে আপনারা যে দাবিটা করলেন, যে মামলাটা করলেন, এই মামলাটা এখন কিসের মামলা হলো? এই মামলাটা হলো অর্থের মামলা। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? আদালত হচ্ছে বাদীর দাবি থেকে বাদীর যে দাবি, হ্যাঁ, বিবাদীর যে দাবি, উভয় দাবির উপর থেকে বিষয়টাকে সমন্বয় করবেন মামলার ১ম শুনানির দিন। আর এই বিষয়টাকে বলা হয় সেট অফ। সেট অফ কত প্রকার? সেট অফ হলো ২ প্রকার। কি, কি? লিগ্যাল সেট অফ এবং আরেকটা হলো কি? ইকুইটেবল সেট অফ। কিছু বলবেন রসু ভাই? হ্যাঁ? কেউ একজন আনমিউট আছেন। আচ্ছা আমি মিউট আমি করছি। একটু কথা জি। ওকে। সেট অফ কত প্রকার? সেট অফ হলো ২ প্রকার। কি, কি? লিগ্যাল সেট অফ এবং ইকুইটেবল সেট অফ। তাহলে আমরা এখন যে সেট অফটা পড়লাম বাদীর দাবি হলো ১০ লাখ, বিবাদীর দাবি হলো কত?
বিবাদীর দাবি হলো ৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে বাদীর দাবি থেকে বিবাদীর দাবি বাদ দিয়ে বাকি যে দাবিটা আছে সেই দাবি নিয়ে আদালত এই বিষয়টাকে সমন্বয় করবেন। এই যে সমন্বয় করবেন এটাকে বলা হয় লিগ্যাল সেটঅপ। আরেকটা সেটঅপ আছে সেটা হলো ইকুইটেবল সেটঅপ। ইকুইটেবল সেটঅপটা কি একদম ট্রু সেন্সে বোঝার চেষ্টা করি সবাই। ইকুইটেবল সেটঅপটা হলো ধরেন আপনারা তো সবাই অ্যাডভোকেট। হ্যাঁ? আপনাদের খুব ভালো প্র্যাকটিসিং অভিজ্ঞতা। আপনারা অ্যাডভোকেট হওয়ার পর আপনারা হচ্ছে কোম্পানিতে প্র্যাকটিস করতেছেন। অর্থাৎ আপনারা যেকোনো একটা কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জব নিয়েছেন। এখন দীর্ঘদিন আপনি হচ্ছে লিগ্যালে আছেন। আপনি একটা বড় কোম্পানির লিগ্যালের হেড, আপনার সেলারি হলো ৮ লক্ষ টাকা। ধরেন আপনার সেলারি ৫ লক্ষ টাকা। একটা বড় কোম্পানির, বাংলাদেশের রেপুটেড কোম্পানির আপনি হলেন লিগ্যালের প্রধান। আপনার সেলারি ৫ লক্ষ টাকা। এখন আপনার কাছে অফার আসলো। সেপ্টেম্বর মাস থেকে আপনি অন্য আরেকটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ৮ লক্ষ টাকা সেলারিতে সেখানে জব করতে পারবেন। এরকম একটা অফার আসলো। আপনি আর চিন্তা না করে কি করলেন? আগস্টের শেষ দিন, সর্বশেষ দিন আপনি চাকরি ছেড়ে দিয়ে ১ তারিখ থেকে আপনি হচ্ছে নতুন কোম্পানিতে জয়েন করলেন। এরকম পরিস্থিতিতে পুরাতন যে কোম্পানি সেখানে আপনার ১ মাসের সেলারি বেজে গেল। সেলারি বেজে যাওয়ার পর সেই কোম্পানি আপনাকে আর সেলারি দিচ্ছে না। এখন এই যে আপনাকে সেলারি দিচ্ছে না, পরবর্তীতে একটা সময় আপনি বাধ্য হয়ে সেই ৫ লক্ষ টাকা দাবি নিয়ে প্রিভিয়াস যে পুরাতন কোম্পানি যেখানে আপনি জব করতেন তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলেন। মোকদ্দমা দায়ের করার পর আপনার দাবি, আপনি হলেন বাদী। আপনার দাবি সুনির্দিষ্ট। আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা সেলারি পান? আপনি কোম্পানির কাছ থেকে ৫ লক্ষ টাকা সেলারি পান। আপনার দাবিটা একেবারেই সুনির্দিষ্ট। কিন্তু বিবাদী অর্থাৎ কোম্পানি এসে বলতেছে যে, "মাননীয় আদালত, আপনি তো ন্যায় বিচার করেন। বিজ্ঞ আদালত তো ন্যায় বিচারক। তাহলে বিজ্ঞ আদালত যেহেতু ন্যায় বিচারক, এই যে ভদ্রলোক কোম্পানির আমাদের লিগ্যালের প্রধান ছিলেন, লিগ্যালের হেড ছিলেন, উনি যে আমাদেরকে না বলে চাকরি থেকে চলে গেছেন সেপ্টেম্বর মাসের ১ তারিখে, এক্ষেত্রে আমাদেরও কি হয়েছে? আমাদের কোম্পানিরও ক্ষতি হয়েছে।" এখন আদালত জিজ্ঞাসা করল যে, "আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে?" এটা কিন্তু সুনির্দিষ্ট না। অর্থাৎ আপনি চলে যাওয়াতে, একজন এমপ্লয়ি চলে যাওয়াতে কোম্পানির কত টাকা ক্ষতি হয়েছে সেটা কিন্তু সুনির্দিষ্ট না। কিন্তু আপনি যে বেতন পান ৫ লক্ষ টাকা এটা কিন্তু সুনির্দিষ্ট। অর্থাৎ যেখানে বাদীর দাবি সুনির্দিষ্ট, বিবাদীর দাবি কি নয়? সুনির্দিষ্ট নয়। সেই ক্ষেত্রে যেহেতু বিজ্ঞ আদালত আমরা সাবমিশনে বলি, সবসময় বলে থাকি, বিজ্ঞ আদালত হলো ন্যায় বিচারক। তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত যেহেতু ন্যায় বিচারক, সেই কারণে আদালত কি করবেন? তার ন্যায়পরায়ণতার যে মাপকাঠি আছে সেই মাপকাঠি দিয়ে আপনাদের এই বিষয়টাকে সমন্বয় করবেন। আর এই বিষয়টাকে বলা হয় কি? ইকুইটেবল সেটঅপ। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, হুম? এই যে আপনারা বিবাদী পক্ষে কি করলো? আপনাদের এই গল্পে বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিল করলো। তাহলে বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিলের পর এই দেওয়ানি মামলায় পরবর্তীতে কি হবে? পরবর্তী পর্যায়ে কি বলেন তো? পরবর্তী পর্যায়ে কি হবে? আমরা যে প্রি ট্রায়াল স্টেজ পড়েছি, প্রি ট্রায়াল স্টেজে আপনারা সর্বপ্রথম কি করেছেন? একেবারে ট্রু সেন্সে যদি আমরা দেখি সবাইকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ? তাহলে আপনারা সর্বপ্রথম কি করেছেন? আপনারা সর্বপ্রথম হলো রহিম সাহেবের পক্ষে আপনারা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে আরজি দেওয়ানি মোকদ্দমা দায়ের হ্যাঁ, আরজি আপনারা রুজি কি করা। করেছেন? আর্জি গঠন করে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। আদেশ ৭ ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী। তারপরে কি করেছেন? সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদী কি করেছে? বিবাদী করিম সাহেব লিখিত জবাব দাখিল করেছে। তাহলে বিবাদী লিখিত জবাব দাখিলের পর আপনাদের এই মামলাটা কি আদালত ইস্যু গঠন করবেন? নাকি মামলাটা কিসের জন্য পাঠাবেন? মামলাটা হচ্ছে এডিআর-এর জন্য পাঠাবেন। অর্থাৎ বিকল্প এডিআর এর জন্য বিরোধ পাঠাবে। নিষ্পত্তির জন্য পাঠাবেন। অর্থাৎ আপনাদেরকে বলবেন এই যে আপনারা বাদী পক্ষের লইয়ার, হ্যাঁ, এই যে আপনি বিবাদী পক্ষের লইয়ার, আপনারা কি করেন? তৃতীয় একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেন এবং আপনারা এই মামলাটা কি করেন? আপোস মীমাংসার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে শেষ করেন। তাহলে আমাদের এই মামলায় পরবর্তী পর্যায়ে কি? পরবর্তী পর্যায়ে হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই দেওয়ানি কার্যবিধিটা কিভাবে আলোচনা করব। তাহলে আলোচনা অনুযায়ী আমাদের পরবর্তী যে পড়াশোনা এই সিপি